আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 3টি আপিল নিষ্পত্তি করে সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে পঞ্চদশ সংশোধনীর এই রায় দেন। আপিল বিভাগের এই রায়ের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি গণভোটের বিধানও বহাল রাখা হয়েছে। সংবিধানে হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তির বিধানও বাতিল করা হয়েছে। 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়। এ বিষয়ে আপিল বিভাগের সামনে ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই সংশোধনীটা কিন্তু হাইকোর্ট বাতিল করেছিলেন, যার ফলে হাইকোর্টের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনরায় ফিরে এসেছিল এবং সেই রায়টা আজকে সর্বোচ্চ আদালত কর্তৃক বহাল রাখাতে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা বৈধ ব্যবস্থা, এটা অসাংবিধানিক কোনো ব্যবস্থা নয়। যেমনটি ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে বলা হয়েছিল বা পরবর্তীতে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল যে এই ব্যবস্থাটা বাংলাদেশের সাংবিধানিক শাসনের সাথে পরিপন্থী। সেই ব্যাপারে আজকে আমরা সর্বোচ্চ আদালত থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা পেলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সাংবিধানিক ব্যবস্থা এবং এটা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একটা ব্যবস্থা। কাজেই দীর্ঘ 2 বছর আগে আমরা এই পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম তার আজকে সর্বোচ্চ আদালত থেকে একটা পরিণতি হলো। সেই কারণে আজকে একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। মানে এই যে সংসদ ভেঙে যাওয়ার, সংসদ শেষ হওয়ার 90 দিন আগে নির্বাচন করার বিধান আর তত্ত্বাবধায়ক সরকার, তো এইখানে তো একটা সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। হ্যাঁ, কারণ আপনার এখন সংবিধানে হাইকোর্টের রায় যেভাবে আছে এবং যেভাবে আপিল বিভাগ সেটা বহাল রেখেছে, তাতে করে একটা স্ববিরোধিতা তৈরি হয়েছে সংবিধানের ভিতর, এরকম যে সংবিধানের একটা অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগে নির্বাচন করতে হবে এবং আরেকটা বিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তো এখন আপনি যদি প্রথম বিধানটা পরিপালন করেন তাহলে তো আপনাকে সংসদ ভেঙে যাওয়ার আগেই নির্বাচন করে ফেলতে হবে, তাহলে তো আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার সুযোগই পাচ্ছেন না। আর আপনি যদি সংসদ ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে চান তাহলে আমি প্রথম যে অনুচ্ছেদের কথা বললাম তার সাথে সাংঘর্ষিকভাবে কাজ করবে। তো এই জিনিসটা সুরাহা এখন সংসদের করতে হবে বলেই মনে হচ্ছে। তবে পূর্ণাঙ্গ রায় দেখলে এ ব্যাপারে আরও নিশ্চিতভাবে এবং সুনির্দিষ্টভাবে বলা যায়। ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ভোর আনুমানিক 4টার দিকে পাহাড় ধসে বসতঘরের উপর মাটি এসে পড়লে ঘুমন্ত অবস্থায় ইউনুস, স্ত্রী রানু আক্তার এবং তাদের 5 বছর বয়সী ছেলে সোলেমান মারা যান। এর প্রায় 1.5 ঘন্টা পর ভোর 6:30টার দিকে একই এলাকার আরেকটি পাহাড় ধসে মারা যান জুয়েল ও তার স্ত্রী কুলসুমা আক্তার। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া কক্সবাজারের চকরিয়া পাহাড় ধসে মৃত্যু হয়েছে অপর 2 শিশুর। ভারী বর্ষণ ও উজানের ঢলে রাঙামাটির বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বহু পরিবার। এসব বিষয়ে জানাতে এবার রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে, কথা বলবো তার সঙ্গে। মিশু, জেলায় বৃষ্টিপাতের কি অবস্থা? গত রাত থেকে এখন পর্যন্ত নদ নদীর পানি কতটা বেড়েছে জানাবেন। হ্যাঁ সুমনা, রাঙামাটিতে যে গত কয়েকদিনের ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে রাঙামাটিতে ইতিমধ্যে বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। রাঙামাটির বাগাইছড়ি উপজেলার কাঁচালং নদীতে ইতিমধ্যে
পাহাড়ি যে ঢল, সেই পাহাড়ি ঢল নেমে ইতিমধ্যে বাগাইছড়ির মাস্টারগোনা, লাইল্লাগোনা সহ এলাকার বাগাইছড়ি উপজেলার প্রায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে, যার কারণে প্রায় 2000-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও পাহাড়ি ঢল কিন্তু এখনো নামতে শুরু করেছে মাত্র। এটি আগামী আরও কয়েকদিন নামবে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি, যার কারণে এই পানিবন্দী লোকের সংখ্যা আগামী কয়েকদিনের মধ্যে আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যেহেতু এখনও বৃষ্টি রাঙামাটিতে অব্যাহত রয়েছে, যার কারণে রাঙামাটির যে 100টি পয়েন্ট প্রশাসন চিহ্নিত করেছিল ঝুঁকিপূর্ণ হিসেবে, সেই 100টি পয়েন্টের বিভিন্ন স্থানে ইতিমধ্যে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার কারণে রাঙামাটির যে আশ্রয় কেন্দ্রগুলো, সেই আশ্রয় কেন্দ্রের লোকজনের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত যে ছোট ছোট ভাঙনগুলো দেখা গিয়েছে, সেখানে কিন্তু এখনো তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তবে কয়েকটি এ পর্যন্ত প্রায় 5 থেকে 7টি কাঁচা ঘরের বিভিন্ন অংশ ভেঙেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি রাঙামাটির 16টি যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত প্রায় 1000-এর অধিক মানুষ আশ্রয় নিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে পারেনি যে কত সংখ্যক আশ্রয়কেন্দ্রগুলো। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিশুদে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের জন্য নতুন 3টি নাম প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলো হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF এবং পাবলিক প্রোটেকশন ফোর্সেস PPF। পরিবর্তন আসতে যাচ্ছে কালো পোশাকেও, তবে বিশেষজ্ঞরা বলছেন নামের চেয়ে বাহিনীতে গুণগত বদল আনা বেশি জরুরি, নয়তো জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে পরিচিতি পায় র্যাব। কিন্তু সময়ের সাথে সাথে এই বাহিনীর নামের সাথে জড়িয়ে গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো গুরুতর সব অভিযোগ। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগ দানা বাঁধতে থাকে প্রতিষ্ঠার পর থেকেই। অন্যতম গুরুতর অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড চালিয়ে সেটিকে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে র্যাব। এই ধরনের একটি বড় ঘটনা প্রকাশ্যে চলে আসে 2014 সালে। নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেবার অভিযোগ ওঠে। এসব মৃতদেহ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন র্যাব 11-এর সাবেক 3 কর্মকর্তা। তারা হলেন অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার MM রানা। ঠিক আছে, র্যাবের বিরুদ্ধে বিতর্ক আরও জোরালো হয় 2018 সালে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশের পর। বাহিনীটির বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া। অনেকটা আকস্মিকভাবে 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর 6 জন কর্মকর্তার উপর। সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 2024 সালে গণ অভ্যুত্থানের পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ বাহিনী পুরোপুরি বিলুপ্তির সুপারিশ করে। তবে আপাতত সংস্কারের পথ বেছে নিয়েছে সরকার। কিন্তু এতে কতটুকু সুফল পাবে জনগণ, এমন প্রশ্ন বিশ্লেষকদের। তারা হচ্ছে সার্ভেন্টস অফ পিপল, সেখানে তারা হচ্ছে সার্ভেন্টস অফ পলিটিক্যাল পার্টি অর একটা এলিট গ্রুপ। অদূর ভবিষ্যতে এর নাম পাল্টিয়ে র্যাবের চরিত্র সংশোধন করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আইন না পাল্টাবে, যতক্ষণ পর্যন্ত পুলিশ অটোনমাস না হবে। পুলিশের সাবেক কর্মকর্তা মনে করছেন নাম পরিবর্তন করে কোনো বাহিনীর কর্মকাণ্ড পরিবর্তন করা যায় না, দরকার আইনি কাঠামোগত পরিবর্তন। পুলিশের কাজ মিলিটারি দিয়ে করাতে পারবেন না, বা ভালো হবে না, স্মুথলি হবে না। এখন ওরা গুলি করবে কিল করার জন্য, আর পুলিশের গুলির মোটোটা হলো প্রোটেক্ট করার জন্য। সেই র্যাবের সমস্ত কিছু থাকছে, তাদের স্ট্রাকচার, তাদের আপনার ফরমেশন, তারপরে তাদের আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মিক্স করে দেওয়া। যদি ওই ফরমেশনই থাকে তাহলে খুব একটা পরিবর্তন, শুধু নাম পরিবর্তন করে কিছু একটা হবে বলে মনে হয় না। র্যাবের নাম পাল্টে SIF, PPF এবং SRB এই 3টি নামের মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করবে মন্ত্রিপরিষদ।
এছাড়া র্যাবের কালো পোশাক পাল্টে জলপাই কালার করার কথা থাকলেও সেটিও চূড়ান্ত হয়নি এখনও। তবে র্যাব সদর দপ্তর জানিয়েছে র্যাব সংস্কারে আইনি কাঠামো সহ সার্বিক বিষয়ে এখনও আলোচনা পর্যালোচনা চলছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গাইবান্ধা জেলা শহরের দুটি প্রবেশমুখে ও ব্যস্ততম সড়কে যানজট নিরসনের জন্য ঘাঘট ও আলাই নদীর ওপর ১৬৬ মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হয়। তবে নির্মাণের প্রায় ৩ বছর পার হলেও নানা জটিলতায় এখন পর্যন্ত উদ্বোধন হয়নি। ফলে জনসাধারণের চলাচলে তৈরি হয়েছে নানা ভোগান্তি। গাইবান্ধা জেলা শহরের গুরুত্বপূর্ণ দুটি প্রবেশদ্বারের ব্যস্ততম সড়কের যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ দুটি সেতু নির্মাণ করেন ১৬৬ মিটার। সেতু দুটি নির্মাণের ৩ বছর পার হলেও এখন পর্যন্ত উদ্বোধনের আলোর মুখ দেখেনি। ফলে এই দুটি প্রবেশদ্বারের জরাজীর্ণ ভাঙ্গা সেতুর উপর দিয়েই পারাপার হতে হচ্ছে জনসাধারণকে। এই ব্রিজটা না হওয়ার কারণে এখানে প্রচুর জাম বাজে যায়। একটা ব্রিজ ওপাশেও গাড়ি আসে, এপাশেও গাড়ি আসে, এমন হয় যায় ঘন্টার পর ঘন্টা লেট হয়ে যায়। আমার এখানে দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে এই কাজটা হয়েছিল, ব্রিজের কাজ। এখন নতুন যে বর্তমান সরকার আসছে তারপর থেকে এই কাজটার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এই কঙ্কালের ব্রিজটা কোন দিন মানে হয় তাও জানি না। এখন আমার এই পাকে যায়া জীবনের ঝুঁকি নিয়ে জীবন মরণ সই করে আমাদেরকে এখন এই পাকে পার করতে হয়। এই ভাঙ্গা ব্রিজটা যে কোনো মুহূর্তে মনে করেন যে ভেঙে পড়তে পারে, আর লোক গাড়ি যায় আর উপর দিয়ে। ঠিকাদার নাকি এখানে নাই, হারিয়ে গেছে ঠিকাদার, হয়তো টাকা টুকা পায় না, চলে গেছে। সেতু দুটির নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ সময়ে অতিবাহিত হওয়ার পরও এই সেতু দুটির সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের জটিলতা আর সড়ক বিভাগের দায়িত্বহীনতার কারণে সরকারের প্রায় ৩০ কোটি টাকা আলাই নদী এবং ঘাঘট নদীর জলে খোয়া যাচ্ছে। সড়ক বিভাগ একাধিকবার উদ্বোধনের আশ্বাস দিলেও কাজের কাজ কোনোটি আসলে হচ্ছে না। যে প্রকল্পটি চলমান, এখানে আমাদের গাইবান্ধাতে পুলবান্দি, নতুন ব্রিজ এবং এছাড়া যেগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজে একই সমস্যা। কারণ এটার ভূমি অধিগ্রহণ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তবে আমাদের অলরেডি নির্মাণ কাজের ঠিকাদারগুলো আছে, যদি এই সমস্যাটা দূর হয় তারা দ্রুত কাজগুলো সম্পন্ন করে ফেলবে। গাইবান্ধা শহরবাসীর দাবি, সেতু দুটি দ্রুত সময়ের মধ্যে চালু হলে শহরের যানজট যেমন একদিকে কমবে, অন্যদিকে সাধারণ মানুষদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। গাইবান্ধা থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ। ভোজন রসিকদের জন্য দেশি বিদেশি নানা স্বাদের সামুদ্রিক খাবারের সমাহার নিয়ে শেরাটন ঢাকায় শুরু হয়েছে কোস্টাল কার্নিভাল। বুধবার বিকেলে রাজধানীর বনানীতে হোটেলটির দ্য গার্ডেন কিচেনে সামুদ্রিক খাবারের উৎসবের উদ্বোধনীতে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ব্রুনাইনের হাই কমিশনার সহ শেরাটন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আয়োজকরা জানান, কার্নিভালের মূল আকর্ষণ লাইভ সি ফুড এক্সপিরিয়েন্স কাউন্টার, যেখানে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা ও লবস্টার সহ বিশ্বমানের প্রিমিয়াম সব সামুদ্রিক খাবার অতিথিদের পছন্দ মতো তাৎক্ষণিকভাবে প্রস্তুত করে পরিবেশন করা হচ্ছে। শুধুমাত্র রাতের খাবারের এই উৎসবে 7টি আলাদা রন্ধন স্টেশনের সঙ্গে থাকছে মাংসসহ নানা পদের খাবার। প্রতিটি 9,950 টাকা মূল্যের এই বুফে চলবে 18 জুলাই পর্যন্ত। 200 ফুডের মধ্যে হচ্ছে প্রায়োরিটি থাকবে হচ্ছে সি ফুড যে খাবারগুলো সেগুলো, পাশাপাশি কিন্তু অন্যান্য সব খাবারও থাকবে। তো যারা সি ফুড মানে লাভার, অনেকে আছে আমরা কক্সবাজার চলে যাই যে একটু সি ফুড খেয়ে আসিস, আর যেতে হবে না, আমাদের এখানেই আছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ। তার জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত করা হবে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনিকে। ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা শেষে এরই মধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে খামেনির জানাজা ও দাফন ঘিরে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। আজ মাশহাদে খামেনিকে দাফন করা হবে ইমাম রেজার সমাধির পাশে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ খামেনি নিহত হন। এর পরপরই তার দাফন হওয়ার কথা ছিল, তবে যুদ্ধের তীব্রতার কারণে তারিখ পেছানো হয়। খেলার খবর।
জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু দুপুর 1টায়। প্রথম ম্যাচে মাত্র 142 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 116 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে 25 রানের হারে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। আজ সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে চাইছে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিতে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।